যুক্তরাষ্ট্রের কাছে কি নিশ্চয়তা চায় হামাস? ইসরায়েলের রাফায় স্থল হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চেয়েছে হামাস। হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে হলে ইসরায়েলি বাহিনী রাফায় স্থল হামলা চালাবে না। হামাসকে এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রের। আল জাজিরাকে বলেন, আমরা এখনো মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি, যা হলো গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার। দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহু তার বিবৃতিতে স্পষ্ট করে বলেছিলেন, কোনো যুদ্ধবিরতি হোক বা না হোক তিনি রাফার বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন, যার অর্থ কোনো যুদ্ধবিরতি হবে না। হামদান আরও বলেন, যুদ্ধবিরতিতে পৌঁছাতে আমাদের বোঝাপড়ার অর্থ হচ্ছে রাফা সহ গাজার কোথাও আর কোনো হামলা হবে না। তুরস্ক বাণিজ্য বন্ধ করায় বড় বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের উপত্যকায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত 2 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি। তুরস্ক বাণিজ্য বন্ধ করার 3 দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়া শুরু করবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে। ইসরায়েলের এই সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনোই কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশিই থাকবে। পণ্যের মূল্যবৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হবে। নির্ঝর খুনে কানাডায় গ্রেপ্তার 3 ভারতীয় নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্ঝরকে হত্যার ঘটনায় 3 ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, 3 ভারতীয়কে গ্রেপ্তারের বিষয়টি তিনি দেখেছেন। এখন কানাডা তাদের বিষয়ে আমাদের কোনো তথ্য সরবরাহ করবে কিনা তার জন্য অপেক্ষায় আছি। অভিযুক্তরা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করতে পারে, তবে পুলিশ কি বলে সে বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছি। জয়শঙ্কর আরও বলেন, আমরা আমাদের অভিমত কানাডাকে জানিয়েছি, কারণ তারা ভারত থেকে সংগঠিত অপরাধ, বিশেষ করে পাঞ্জাবের কর্মকাণ্ডকে কানাডা থেকে পরিচালিত করার সুযোগ দিয়েছে। জয়শঙ্কর বারবারই বলে আসছেন, কানাডায় শিখ সন্ত্রাসবাদীরা অনেকদিন থেকেই ভারত বিরোধী প্রচার চালিয়ে আসছে। ভারত তাদের আন্দোলনের বিরোধিতায় কানাডা সরকারকে সক্রিয় হতে অনুরোধ করেছে, কিন্তু ট্রুডো সরকারের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক বাধ্যবাধকতার দারুণ তারা তা করছে না। এ নিয়ে 2 সরকারের মধ্যে টানাপোড়েন অব্যাহত। ভুবনেশ্বরে তারই উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ওই দেশের সরকার সংগঠিত অপরাধীদের সক্রিয় থাকতে দিচ্ছে, বিশেষ করে পাঞ্জাবের অপরাধীদের তাদের তারা প্রশ্রয় দিচ্ছে। নেতানিয়াহুর কারণে গাজায় শান্তি চুক্তি হচ্ছে না। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে অস্ত্রবিরতি চুক্তিতে উপনীত হতে ব্যক্তিগতভাবে বাধা সৃষ্টি করছেন। অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। পর্যবেক্ষকরা জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েল অনড় থাকায় নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই হামাস নেতা নেতানিয়াহুকে নিয়ে মন্তব্যটি করেন। গতকাল মিশরের কায়রোতে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়। রোববার আবার আলোচনা শুরু হতে পারে। হামাসের ওই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেন, গাজা যুদ্ধ অবসানের কথা সুস্পষ্টভাবে লেখা না থাকলে তারা কোনো অবস্থাতেই অস্ত্রবিরতি চুক্তি করবেন না। এর আগে শুক্রবার আরও এক সিনিয়র হামাস নেতা হোসাম বাদরানো সর্বশেষ প্রস্তাবটি ভণ্ডুল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন। তিনি বলেন, চুক্তি যাতে না হয় সেজন্যই নেতানিয়াহু রাফায় হামলার কথা বলে আসছেন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জান্তার হেডকোয়ার্টার দখলে নিল আরাকান আর্মি। ঘাঁটিটির জান্তার বর্ডার গার্ড হেডকোয়ার্টার। গত শুক্রবার রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর আরাকান আর্মির সৈন্যরা মংডু শহরে প্রবেশ করেছে। এর আগে মংডু থেকে 12 কিলোমিটার উত্তরে কিকান পাইন ক্যাম্পে আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা। ঘাঁটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জান্তা এখনও শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন গণমাধ্যমগুলো বলছে, প্রায় 50 জন জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। ইরাবতীর খবরে বলা হয়েছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনও পুলিশ সদর দপ্তরকে পাহারা দিচ্ছে, তবে ইরাবতী রিপোর্টগুলো যাচাই করতে পারেনি।
গাজাবাসীদের জন্য এতটা অমানবিক মিশর। মুসলিম বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও যখন ফিলিস্তিনিদের অধিকার আদায় আন্দোলন চলছে, সেই সময় তাদের প্রতি চরম অমানবিকতার পরিচয় দিয়ে চলেছে প্রতিবেশী মিশরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। অসহায় ফিলিস্তিনিদের কাছ থেকে যেন প্রকারে অর্থ আদায়ী হয়ে উঠেছে তাদের প্রধান ধ্যান জ্ঞান। পৃথিবীর অন্যান্য দেশে যুদ্ধ শুরু হলে আক্রান্ত দেশের লোকজন আশ্রয় নেয় প্রতিবেশী দেশগুলোতে। সাম্প্রতিক ইউক্রেন তার বড় উদাহরণ। কিন্তু ফিলিস্তিন, বিশেষ করে গাজাবাসীর জন্য বিষয়টি অনেকটাই ভিন্ন। অবরুদ্ধ গাজাবাসীদের জন্য ফিলিস্তিন হতে বের হতে একমাত্র ভরসা রাফা সীমান্ত। গাজা থেকে বের হতে হলে তাদেরকে রাফা এবং মিশরের সিনাই মরুভূমির মধ্যবর্তী অংশ দিয়ে পার হতে হয়, যা সরাসরি মিশর দ্বারা নিয়ন্ত্রিত। ইসরায়েলি নজরদারি থাকা এই সীমান্ত দিয়ে খুব বেশি ফিলিস্তিনির পক্ষে পার হওয়া সম্ভব হচ্ছে না। তারপরে যারা বের হওয়ার সুযোগ পাচ্ছেন তাদের কাছ থেকে আকাশচুম্বী ফি আদায় করছে মিশরের তথা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ঘনিষ্ঠ ব্যবসায়ী টাইকুন ইব্রাহিম আল অর্গানির মালিকানাধীন প্রতিষ্ঠান হালা কনসাল্টিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস। তারা মিশরে ঢুকতে চাওয়া প্রতি প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদের থেকে কমপক্ষে 5,000 এবং 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে $2,500 ফি আদায় করছে। অথচ যুদ্ধের আগে রাফা সীমান্ত দিয়ে গাজা থেকে বের হতে ফি লাগত জনপ্রতি $350। খবরে বলা হয়েছে গত 3 মাসে প্রতিষ্ঠানটি গাজা ছেড়ে যাওয়ার জন্য মরিয়া ফিলিস্তিনিদের কাছ থেকে $118 মিলিয়ন উপার্জন করেছে। রাফার শরণার্থী শিবিরে হামলার আশঙ্কায় এপ্রিল মাসে ফিলিস্তিনিরা দেশ ত্যাগ করতে আরও মরিয়া হয়ে ওঠে। এতে পোয়াবারও হয় হালা কনসাল্টিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসের। এক মাসেই তাদের আয় দ্বিগুণ হয়েছে। তারা 10,136 জন প্রাপ্তবয়স্ক এবং 2,910 জন শিশুর কাছ থেকে কমপক্ষে $58 মিলিয়ন ফি আদায় করেছে। দৈনিক গড়ে $2 মিলিয়ন আদায় করেছে, যা ছিল মার্চ মাসের দ্বিগুণ। মিশর সরকার অবশ্য এত ফি আদায়ের অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরি গত ফেব্রুয়ারিতে বলেছিলেন সরকার বিষয়টি খতিয়ে দেখছে। কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবতা হলো হালা কনসাল্টিং ফিলিস্তিনিদের থেকে অর্থ আদায় অব্যাহত রেখেছে। এদিকে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে ফিলিস্তিনিরা মিশরে ঢোকার পরও ন্যূনতম কোনো উপকার পাচ্ছে না। চিকিৎসা, শিক্ষা সহ কোনো সুবিধাই তাদের দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনি শরণার্থীরা তাদের সন্তানদের মিশরের স্কুলে ভর্তি করাতে পারছেন না। আহত বা অসুস্থ অবস্থায় মিশরের হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। অনেক ক্ষেত্রে তারা বসবাসের জন্য বাড়ি ভাড়াও পাচ্ছেন না। কোনো বাড়িতে নো ফিলিস্তিনি এমন সাইনবোর্ডও টানানো হচ্ছে। এছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। ফলে তাদের অনেকেই বিভিন্ন অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন।